হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মাহমুদুল হাসান শাহেদ। আজকে তোমাদেরকে পড়াবো লাইব্রেরি গল্প। এই গল্পটি লিখেছে মোতাহির হোসেন চৌধুরী। তো আমি আশা করছি ভিডিওটি তোমরা যদি শেষ অবধি পর্যন্ত দেখো, তাহলে এই গল্পের উপরে তোমাদের পড়াশোনাটা অনেক ভালো হবে এবং পরীক্ষায় ভালো একটি মার্ক আনতে পারবে এই গল্পের উপরে। তো আমরা প্রথমে এই গল্পটি রিডিং পড়ব, তারপরে শব্দার্থ ও টিকা রয়েছে সেগুলো দেখব, তারপরে সৃজনশীল প্রশ্ন, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এগুলো অবশ্যই দেখব। তো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে চলো আজকে শুরু করি। লাইব্রেরি গল্পটি লিখেছেন মোতাহির হোসেন চৌধুরী। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয়। সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি। এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে। আবার সে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে, তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের, যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। ফলে লাইব্রেরির সৃষ্টি। লাইব্রেরি তিন প্রকার: ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। এই লাইনটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন থাকতে পারে লাইব্রেরি কয় প্রকার, তখন উত্তর হবে লাইব্রেরি তিন প্রকার: ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমনের খেয়াল মতো গড়ে ওঠে। তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য, আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়াল মতো গড়ে তোলা তার কল্পনার তাজমহল। কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে, কথা সাহিত্যপ্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে, ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল, আলমারির সেলফ, সব কিছু। কারো বাধা দেওয়ার অধিকার নেই, আপত্তি করার দাবি নেই, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র। ব্যক্তিগত লাইব্রেরি যেমন ইচ্ছা, ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব। পারিবারিক লাইব্রেরি তেমন পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া। এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন, তেমনি বহুর রুচির ওপর একের জবরদস্তি অন্যায়। 10 জনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জিমাফিক গড়ে ওঠে। সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই। লাইব্রেরি সম্পন্ন ব্যক্তির চালচলনে এমন একটা শ্রী ফুটে উঠতে বাধ্য, যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর। সত্যিকার বৈদগ্ন্য বা চিৎপ্রকাশের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গ সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয়। তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাছেও লাগে। আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে, বাইরের প্যারিমেটিক্সের সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয়। লাইব্রেরি সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে, অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতরাতে তাদের চামড়ার তলে যে একটি মনোসুপ্ত রয়েছে, সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন। লাইব্রেরি সৃজনের দারুণ তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্র কন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা। হয়তো এই লাইব্রেরি থাকার দরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমঝদার হয়ে উঠবেন। এ আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয়। বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায়, বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন। সাধারণ পাঠাগার আধুনিক জিনিস। কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানি না, সেই জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম। ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয়। জ্ঞানের বাহন পুস্তক, আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ। পুস্তকের ব্যাপারেও সমবায়নীতির প্রবর্তন আবশ্যক। অর্থাৎ এক্ষেত্রেও 10 মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব। এই ব্যাপারে 10-এর মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয়। অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে, তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবত্তর হতে বাধ্য।
যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো। সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না। সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ বিষয়ে আরেকটি কথা বলা দরকার। পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সৎকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো। কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়, তখন পুস্তক নির্বাচনকালে সৎকীর্ণ মনোভাবাপন্ন না হওয়াই ভালো। জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থবৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কার্যর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। কোনো প্রকারে টিকে থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না। মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে শ্রী ফুটে ওঠে তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয়। জীবনে শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা আবশ্যক, আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলনে হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে এই 2 পৃষ্ঠায় এই গল্পটি দেওয়া ছিল, তো 2 পৃষ্ঠা আমি রিডিং পড়লাম। আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখবে। তো এখন আমরা চলে যাব শব্দার্থ ও টিকাতে। শব্দার্থ ও টিকা। শ্রেণীবদ্ধ অর্থাৎ শ্রেণী বা বৈশিষ্ট্য অনুযায়ী সারি সারি সাজানো। অভিপ্রায় মানে ইচ্ছা, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা। সর্ববিদ্যা বিশারদ অর্থাৎ সব বিষয়ে পণ্ডিতের অধিকারী। পারদর্শিতা, নৈপুণ্য, পটুতা। উদ্ভাবন অর্থাৎ আবিষ্কার, গবেষণা করে নতুন কিছু বের করা। প্রতিবিম্ব অর্থাৎ প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিফলিত অবিকল রূপ। স্বেচ্ছাচারী অর্থাৎ যে আপন ইচ্ছা অনুযায়ী আচরণ করে। স্বেচ্ছাচারী সম্রাট অর্থাৎ যে রাজা আপন ইচ্ছা অনুযায়ী রাজ্য পরিচালনা করেন। এখানে এই বাক্যাংশটির বিশেষ অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বাধীন রুচি ও পছন্দ অনুযায়ী বই সংগ্রহকারী, যিনি খেয়াল মতো গড়ে তোলেন তার কল্পনার সাম্রাজ্য। তাজমহল অর্থাৎ সম্রাট শাহজাহান যেমন করে তাজমহল তৈরি করে শিল্পী মনের পরিচয় দিয়েছিলেন, তেমনই ব্যক্তিগত লাইব্রেরি হচ্ছে ব্যক্তির নিজস্ব রুচি ও শিল্পী মনের নিদর্শন। কাব্যপ্রেমিক, যে কবিতা ভালোবাসে। প্রতিচ্ছায়া অর্থাৎ প্রতিচ্ছবি। অশোভন, যা শোভন বা সুন্দর নয়। জবরদস্তি অর্থাৎ জুলুম, পীড়ন, বাড়াবাড়ি। মর্জি মাফিক, ইচ্ছা অনুযায়ী, খেয়াল অনুসারে। শ্রী অর্থাৎ সৌন্দর্য। দুষ্কর, দুঃসাধ্য, সহজে করা যায় না এমন। বৈদগ্ধ, পণ্ডিত। চিৎপ্রকর্ষ, জ্ঞানচর্চার ফলে মনের উন্নতি। পারিপাট্য, শৃঙ্খলা, গোছানো ভাব। সৃজন অর্থাৎ সৃষ্টি। সমবায় নীতি, বহু মানুষ মিলে প্রাতিষ্ঠানিক ও স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের নীতি। সমজদার মানে বোঝে এমন। স্পৃহা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। বলবত্তর, অধিকতর শক্তিশালী। পরার্থ, পরের উপকারী। সম্প্রদায়, বিশেষ সমাজ ও গোষ্ঠী। বিকাশক, যা বিকাশ ঘটায়। ভাববিলাসিতা, ভাবনার বিলাসিতা, কাজের চেয়ে ভাববায় বেশি মনোযোগী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব পাঠ পরিচিতি। তো পাঠ পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতিটা মনে রাখতে পারলে সম্পূর্ণ গল্পটাই মনে থাকে, এবং এই পাঠ পরিচিতির আলোকেই কিন্তু প্রশ্নের আগে যে উদ্দীপক দেওয়া থাকে সেটা সেভাবে সাজানো থাকে। তো পাঠ পরিচিতিটা আমরা একটু ভালোভাবে শুনি। মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান, মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে। এর মাধ্যমে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তর প্রজন্মের কাছে। তাই জ্ঞান চর্চা, জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম।
গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা। সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞানচর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। বিশ্বের জ্ঞান ভাণ্ডার এত বহুমুখী ও বিপুল যে কোনো এক জ্ঞানের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারেন। লাইব্রেরি প্রবন্ধটিতে জ্ঞানলাভ ও পাঠাগারের সম্পর্ক উপস্থাপন করেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে নিচে যদি দেখো তো কিছু অনুশীলনী রয়েছে, তো এগুলো তোমরা নিজেরা করবা, তাহলে বুঝতে পারবা যে তোমরা গল্পটা কতটুকু বুঝতে পেরেছো। তো 1 নম্বর প্রশ্নতে লেখা আছে, দেখো, পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? ব্যক্তির, পরিবারের, 10 জনের, সাধারণের। তারপরে 2 নম্বরে রয়েছে, ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়। বাক্যটিতে পুস্তক লেখকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? মানবিকতা, সৃজনশীলতা, সাম্যবাদিতা ও অসাম্প্রদায়িকতা। তারপরে যেখানে উদ্দীপক পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রমোদ চৌধুরীর মতে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। প্রমোদ চৌধুরীর মতাদর্শে লাইব্রেরি প্রবন্ধের যে দিক প্রকাশ পেয়েছে তা হল লাইব্রেরির গুরুত্ব, আত্মিক বিকাশ, জাতিসত্তার প্রকাশ। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকের কথকের ভাবনায় প্রতিফলন ঘটবে যা লাইব্রেরিতে প্রতিষ্ঠায়, তা হলো ব্যক্তিগত, পারিবারিক, সাধারণ। তারপরে আরও রয়েছে সৃজনশীল। বাবার সঙ্গে 21-এর বইমেলায় এসে আমি দেখি সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, আমি যেখানেই যাই সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে, আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। প্রশ্ন ক, কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়? খ, জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো 2 ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধে যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি? লাইব্রেরির প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই গল্প সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছো, যেটা হয়তো বা পরীক্ষায় তোমাদের কাজে আসবে। তো যদি ঘাটতি থাকে, প্রশ্নগুলো দেখার পরও যদি বুঝতে পারো যে আমি কিছু ঘাটতি আছে, তাহলে ভিডিওটি আরেকবার দেখবে এবং বই তো অবশ্যই পড়াশোনা করবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাংলা বিদ একাডেমির সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।